ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল আর ইনজুরিয়াস টু হেলথ। আমরা টিম গল্পগুজব বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গল্প পরিবেশন করে থাকি। অনেক সময় রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট লেখক এবং লেখিকা বিভিন্ন ধরনের প্লট, যেমন ভূত, প্রেত, পিশাচ, অলৌকিকতা, তন্ত্র মন্ত্র এবং নানান অতিপ্রাকৃত বিষয়ের অবতারণা করে থাকেন। এগুলি সমস্তই লেখক ও লেখিকার কল্পনাপ্রসূত। বাস্তবের কোনো ঘটনার সাথে এর কোনো মিল নেই। যদি তেমনটা হয়ে থাকে তবে তা নিতান্তই কাকতালীয়। কর্তাবাবু, সর্বনাশ হয়ে গেছে। আবার আবার একটা লাশ ভাসতেছে গো, শহরের জলে আবার একটা লাশ ভাসতেছে। হায় ভগবান, আবার কার কপাল পড়ল? কোন পাপে ঠাকুর, কোন পাপে এই শাস্তি? কোন পাপে? কি হবে বাবু, আমাদের কি হবে? এক সপ্তাহের মধ্যে তিন জন। এভাবে চলতে থাকলে তো কত গাঁ উজাড় হয়ে যাবে বাবু, কত গাঁ উজাড় হয়ে যাবে। কেউ বাঁচবে না বাবু, কেউ বাঁচবে না। কনক, 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 তুমি এ কি করলে? এ কি করলে? এ কি করলে কনক? লেগেছে সায়রের জলে। মরবে এক এক করে, সবাই মরবে। ওই সায়র টেনে নেবে সকলকে এক এক করে। সায়র তো আমার রক্তে তৈরি সায়র। রক্ত সায়র, রক্ত সায়র, রক্ত সায়র। আত্মীর সেবা বা তাদের উপকার করা সবসময়ের জন্য এক মহৎ কাজ হিসেবেই গণ্য করা হয়ে থাকে। কেউ নিজের জীবন বিপন্ন করে বা কেউ কেউ নিজের জীবন উৎসর্গ করে দেন এই কাজে। কিন্তু সেই উৎসর্গ যদি কেউ নিজের হীন চাহিদা পূরণের জন্য ব্যবহার করে, কথায় বলে মানুষের চিন্তনে বা মননে ষড়রিপু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। ক্ষুদ্র বা হীন বাসনা বিষধর সাপের মতোই অলক্ষ্যে মাথা চারা দিয়ে ওঠে মনুষ্য চেতনাতে। সে সাধারণ মানুষ হোক বা সাধক। আমাদের এবারের নিবেদন সেই রকমই একটা বিষয়কে কেন্দ্র করে। এখানে যেমন প্রেম দুঃখের কথা আছে, তেমনই আছে হার হিম করা তন্ত্র নির্ভর ভৌতিক আবহ, যা আপনাকে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চিত করবে। আজকের গল্প লেখিকা অর্পিতা মণ্ডলের কাহিনী অবলম্বনে ভয়ঙ্কর এক তন্ত্র নির্ভর ভৌতিক গল্প রক্তসায়ন। অর্পিতা মণ্ডল পেশায় শিক্ষিকা আর নেশায় লেখিকা ও আবৃত্তিকা। সেরা ভূতভূতুম, সেরা কলমচি, বৃত্তের বাইরে, সত্যিভূতের গল্প, স্বপ্নগুচ্ছ, সেরা সত্যিভূতের গল্প, গল্পগুচ্ছ প্রভৃতি বিভিন্ন বই ও পত্রপত্রিকায় কবিতা এবং গল্প ছাপা হয়েছে তার। রক্তসায়র গল্পটি 2019 সালে লেখিকার ফেসবুক পেজ এবং বিভিন্ন সাহিত্য গ্রুপে প্রকাশিত হয়। কাহিনী বিস্তার ও সংলাপ সংযোজন সোমদর্শী। বিভিন্ন চরিত্রে সৌরভ, অয়ন, স্নেহাদ্রি, গীতিকা, সোমদর্শী এবং বুড়োকর্তা ও গল্পের কথকের ভূমিকায় বোবাই। পোস্টার ডিজাইন রঙিন, এডিট ও আবহ ফিনিক্স অডিওভার্স। সমগ্র পরিচালনায় সোমদর্শী এবং আংশিক গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি বরষা।
শুরু হচ্ছে আজকের গল্প। লেখিকা অর্পিতা মণ্ডলের কাহিনী অবলম্বনে ভয়ঙ্কর এক তন্ত্র নির্ভর ভৌতিক গল্প রক্তসায়র। শুনতে থাকুন গল্পগুজব। আকাশে তখন টকটকে লাল রংটাকে সরিয়ে সবে সবে দাঁতে পোকা লাগার মতো কালো ছোপ ধরতে শুরু করেছে। দিঘির ধারেই যে শান বাঁধানো বুড়ো বটগাছ, তার নিচে ধীরে ধীরে জমায়েত হচ্ছে বাজারের থলে হাতে হাঁটুরে, নাক থেকে শিকনি ঝরা চিঁচকাদুনে ছেলে কোলে ঘোমটা টানা বউ, মালকুঁচা মারা ময়লা ধুতিখানা সদ্য হাঁটুর নিচ অবধি নামানো মাঠ ফেরতা চাষা, এমনি আরো কত লোক। যে সময়ের কথা বলছি সে সময় ছিল না কোনো মাল্টিপ্লেক্স, ছিল না কোনো স্মার্টফোন। ওয়ান ক্লিকে ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ওয়েব সিরিজ দেখার কোনো সুযোগ ছিল না। আর জুকারবার্গ তখন কোথায়? এহেন সময়ে মানুষের ও বিশেষত গ্রামের মানুষের সময় কাটানোর একমাত্র পন্থা ছিল হয় গ্রামের আটচালায় আড্ডা, নয় বুড়ো বটতলায় বসে গল্প দাদুর আসর বসানো। আমাদের আজকের গল্পের পটভূমিকায় রয়েছে এই রকম একটি গ্রামের কথা। সকলে এসে গোল করে নিশ্চুপ হয়ে বসলো বটতলায়। প্রতি মঙ্গল আর শনিবার এখানে বসে বুড়ো কর্তা বাবার গল্পের আসর। সে গল্প তার বলার ভঙ্গিমায় এমন সুন্দর লাগে যে সবাই মুগ্ধ হয়ে শুনে যায় সে গল্প। আজ শনিবার, তাই আবার পূর্ণিমা। লণ্ঠন থাকলেও চারিদিকে উপচে পড়া শুক্লপক্ষের পূর্ণিমার চাঁদের আলো ধুয়ে দিচ্ছে যেন বিশ্ব চরাচর। গ্রামের বুড়ো বটের নিচে চাঁদের আলোর ছায়া পড়েছে। হাতের লণ্ঠনটার জোর আরেকটু বাড়িয়ে দিয়ে বুড়ো কর্তা এসে বসলেন বাঁধানো বটের গোড়ায়। তারপর আর কোনো রকম ভনিতা না করে শুরু করলেন। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সে আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। গায়ের নাম ছিল তালসোনারপুর, আর সে গায়ের জমিদার ছিলেন বিশ্বম্ভর রায়চৌধুরী। জমিদার আর জমিদার গিন্নি কনকপ্রভার ছিল প্রজান্ত প্রাণ। নামের মতোই কনকপ্রভার মনটাও ছিল যেন সোনা দিয়ে মোড়া। ভারী ভালোবাসতেন তিনি সবাইকে। গায়ের জোয়ান থেকে বুড়ো, তাই তাকে ভালোবেসে ডাকত কর্তা মা বলে। সামান্য সমস্যা থেকে বড় কোনো ঝামেলা কর্তা মায়ের কয়েকটি কথায় মুহূর্তের মধ্যেই মিটে যেত। এমনই তার মন যে প্রায় প্রতিদিনই তার সদর দরজার সামনের ঘরটায় ভরে থাকত দূর দূরান্ত থেকে আগত পথ চলতি পথিক বা গরিব ভিখারির দলে, যাদের উদ্দেশ্যে সামান্য দুমুঠো অন্ন কর্তামা প্রতি দুপুরবেলা এই মানুষগুলোকে নিজের হাতে খাওয়াতেন। পথিক আর ভিখারিকে সামান্য রাহা খরচও হাতে দিতেন। এমন করেই নরনারায়ণ সেবা, গোয়ালে দুধেল গাভী আর জমিতে জোয়ান মদ্য, হাল বলদ নিয়ে ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু এই সুখ তাদের বেশি দিন সইল না। হঠাৎ কারো যেন কুদৃষ্টি পড়ল গোটা গায়ের উপর। সেবার শীতের পরে সেই যে গ্রীষ্ম পড়ল, তারপর আর বর্ষা নামল না। শ্রাবণ যায়, ভাদ্র আসে, আকাশ গনগন করে, তাও এক টুকরো মেঘের দেখা মেলে না। ক্ষেত জমি চড়চড় করে ফাটে, পুকুর ডোবা শুকিয়ে খটখটে। তালসোনারপুরের কোনো পুকুরেই আর ঘটি ডোবে না। কাতর তৃষ্ণার্ত নিরীহ গ্রামবাসীরা পুকুরের জল ছাঁচে, কিন্তু কাদা ওঠে, জল নয়। সে কাদাও কদিন পরে শুকিয়ে মাটির ডেলা হয়ে যায়। ঘরে ঘরে একটু জলের জন্য হাহাকার পড়ে যায়। খিড়কির পুকুর শুকিয়ে গেলেও যৎসামান্য যে জল ছিল তাও শেষ হতে শুরু করল। গ্রামগুলিতে পুকুর ছাড়া আর কোনো কিছুর উৎস থাকে না বললেই চলে। তাই মাঝে মাঝে কান্নার রোল বুঝিয়ে দেয় তৃষ্ণা দেবী কঠোর নির্মম হাতে কেড়ে নিয়েছেন কোনো হতভাগ্যের প্রাণ। কাচারি ঘরে বসে সভা সভ্য বসল
এর থেকে গ্রামের মানুষদের বাঁচাতেই হবে। গায়ের মোড়ল রামরাম মাইতি বিষণ্ণ মুখে বললেন, জমিদার মশাই, এইভাবে তো চলতে পারে না। এর থেকে প্রজাদের রক্ষা করার একটা ব্যবস্থা তো করতে হবে, না হলে অকালে যে গোটা গাটা উজাড় হয়ে যাবে। মোড়ল মশাই, সেটা যে আমি বুঝতে পারছি না তেমন তো নয়, কিন্তু আমি যে নিরুপায়। প্রকৃতিমা তার রোষে আমাদের পোড়াতে চাইছেন, সেখানে আমরা কি করতে পারি বলুন? মানুষের সাথে লড়াই করা যায় মোড়ল মশাই, কিন্তু প্রকৃতির সাথে নয়। কিন্তু জমিদার মশাই, উপায় তো একটা বার করতেই হবে। জানি আপনি নিজের খিড়কির পুকুরটাও প্রজাদের জন্য খুলে দিয়েছেন, আপনি দয়াবান, কিন্তু তাতে তো সুরাহা হচ্ছে না জমিদার মশাই। মানুষ শুকনো পেটে হয়তো শুতে পারবে, কিন্তু শুকনো গলায় তো পারবে না। বাবু, বাবু, আমার 5 বছরের লক্ষ্মী পৃথিবীর মতো মেয়েটা জলের জন্য মরতে বসেছে বাবু। বাবু, ও পাড়ার বিশু গয়লার ছেলেটা, মাত্র 2 বছর বয়স, আজ সকালে মরে গেল গো বাবু, মরে গেল গো বাবু। বাবু, 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 আপনি কিছু একটা ব্যবস্থা করেন, বাবু, কিছু একটা করেন। একটা কিছু করেন বাবু, একটা কিছু করেন, আমাদের বাঁচান বাবু, আমাদের বাঁচান। গ্রামবাসীদের নিরুপায়, হতাশ, নিঃসহায় কান্নায় জমিদার বিশ্বম্বর রায়চৌধুরীর বুকে শেলের মতো বিঁধতে লাগল। কি বা করতে পারবেন তিনি? এমন কোনো পরিবর্তন পরিস্থিতি নেই যেটা বলে এই লোকগুলোকে একটু আশ্বাস দেবেন। সম্পত্তি, বৈভব, প্রাচুর্য, অর্থ সবকিছুই অর্থহীন যদি না তা মানুষের দুঃখ দূর করতে পারে, যদি না তা মানুষের হিত সাধন করতে পারে। তিনি বললেন, শোনো সব, কান্নাকাটি করো না। এমন দিন বেশি দিন স্থায়ী হবে না, ঠিক কেটে যাবে। এক কাজ করো, আগামীকাল থেকে শুকিয়ে যাওয়া পুকুরগুলো কাটাবার ব্যবস্থা করছি। চাপাচাপি করছি না, তবু বললাম, তোমাদের মধ্যে যারা এ কাজে সাহায্য করতে চাও তারা কাল সকালে ঝুড়ি কোদাল নিয়ে চলে এসো কাছারি ঘরের উঠোনটায়। দেখি কিছু সুরাহা হয় কিনা। কথা মতো অনেকেই সকালে এলো কাছারির বাড়িতে। পূর্ব স্থির অনুযায়ী বিশ্বম্বর রায়চৌধুরী লোক দিয়ে সমস্ত শুকিয়ে যাওয়া পুকুর আবার কাটান, কিন্তু কোনো পুকুরের তলা থেকে জল বেরোয় না। কে যেন কোনো জাদু বলে মাটির তলার জলটুকুও শুষে নিয়েছে। 20 ক্রোশ দূরের প্রায় মুজে যাওয়া নদী থেকে জল বয়ে আনা তো আর চারটিখানি কথা নয়। তাই জলের জন্য তেষ্টায় ছাতি ফেটে মানুষের মরার জোগাড় হয়। প্রজাদের বুক ফাটা কান্না জমিদার বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ে। রাতে কর্তামা বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন, ঘুম আছে না তারও। সেদিন এমনই এক কঠোর দিন শেষ হয়েছে। বৈঠকখানায় চিন্তান্বিত মুখে মাথায় হাত দিয়ে বসে আছেন জমিদার বাবু। মনে মনে মাথা নিচু করে তার আগামী কর্তব্য কি হবে সেই নিয়ে চিন্তা করছেন। এমন সময় কনকপ্রভা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে কেঁদে পড়লেন জমিদার বিশ্বম্বর রায়চৌধুরীর পায়ে। আপনি কিছু একটা ব্যবস্থা করেন, এই মানুষগুলোর কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আহা, করছো কি? ওঠো, শান্ত হও। দেখো, সে কষ্ট কি আমারও হচ্ছে না বড় বউ? কিন্তু কি যে করব কিছুই মাথায় আসছে না। আগে আমি রোজ দেখছি মানুষগুলো এক ফোঁটা জলের জন্য ছটফট করছে। ওরা যে আমার সন্তান, আপনি জানেন না? ওদের কান্না আমি আর সহ্য করতে পারছি না। আপনি কিছু একটা করুন। কিছু একটা করুন। পারলে কি আমি এতক্ষণ ধরে চুপ করে বসে থাকতুম গিন্নি? কখন এই সমস্যার সমাধান করে দিতাম। কিন্তু প্রকৃতির এই রোষের কাছে আমরা সকলে দিশেহারা, নিরুপায়। বেশ, তাহলে একটা কাজ করেন, গায়ের উত্তর পশ্চিমে যে জমিটা আছে না, সেটা খোঁড়ার একটা ব্যবস্থা করেন। এসে স্তক দেখেছিলাম ওখানে জলা ছিল। হ্যাঁ, যদিও জায়গাটা শুকিয়ে গেছে, তবু আমার মন বলতেছে ওই জায়গা কাটান, জল বেরোবো। হ্যাঁ, জল বেরোবো।
তুমি কি নিশ্চিত বড় বউ ওখানটা কাটলে জল বেরোবে? মানে বিশ্বাস আছে তোমার? বিশ্বাসে মিলায় বস্তু তক্কে বহু দূর। কেষ্ট ঠাকুর বলতেন, মনে নেই? আপনি কাটান, বাকিটা ঠাকুর দেখকে নেবে। প্রকৃতির এমন রুষ্টতায় জমিদার বাবুও দিশেহারা হয়ে পড়েছিলেন। স্ত্রীর কথায় যেন একটু ভরসা পেলেন। তালসোনারপুর গাঁয়ের উত্তর পশ্চিমে যে জায়গাটায় এতকাল জলা ছিল, কিন্তু এ বছর পানা শুকিয়ে শক্ত মরা জমি হয়ে গেছে, স্ত্রীর অনুরোধে সেখানেই আবার নতুন করে পুকুর খোঁড়ার ব্যবস্থা করেন তিনি। বুকে তেষ্টার অসহ্য যন্ত্রণা চেপে রেখে জমিদার বাবুর আদেশে পরদিন ভোর ভোর থেকেই মাটি কাটা শুরু করে দিল সকলে। অব্যর্থ আঘাতে মাটির চাঙর উপরে উঠতে থাকে। শাবল কোদালের ঠং ঠং শব্দে মনে হয় যেন কোপগুলো মাটিতে না লেগে পাথরের গায়ে গিয়ে পড়ছে। দিনের পর দিন চলে মাটি কোপানো। কাটতে কাটতে শেষে এক বিরাট গর্ত তৈরি হয়। সে গর্তের আধার হাঁ করে যেন গিলতে আসে, কিন্তু এক চিলতে জল তার বুক চিরে বেরোয় না। এত কিছু করার পর যখন সুরাহা হলো না, তখন গায়ের মোড়ল রামরাম মাইতি জমিদার বাবুকে দিলেন এক গুরুত্বপূর্ণ তথ্য। জমিদার বাবু, এই চেষ্টা আমাদের বৃথা চেষ্টা। এখন একটাই উপায় খোলা আছে আমাদের কাছে। একজনই এই দুঃসময়ে আমাদেরকে উদ্ধার করতে পারেন। তিনি হলেন স্বয়ং ঈশ্বর, আমাদের আরাধ্য, আমাদের ভগবান। কিন্তু পূর্বে এ সকল চেষ্টা তো করা হয়েছে, যাগযজ্ঞ, পুজো, কিন্তু কোনো লাভ হয়েছে কি? ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না। না জমিদার বাবু, না। অনেক সময় তিনি নিজের হাতে তো কিছু করেন না, তার অনুগত ও দূতরা করেন। এখানেও তেমন একজন এসেছেন জমিদার বাবু। আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। এবার দেখে নেবেন, শেষ হতে চলেছে আমাদের কষ্টের দিন। জমিদার বাবু খোঁজ নিয়ে দেখলেন তার গ্রাম তালসোনারপুরে সত্যি হাজির হয়েছেন জটাজুটধারী এক সাধু। লেঠেলদের খবরে তিনি জানতে পারেন তিনি এক দিব্য পুরুষ। লজ্জা ঢাকবার বস্ত্র বলতোই এক কৌপিন ছাড়া আর কিছুই নেই সারা দেহে। সত্যি তার নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি ছিল, না হলে ওই অবস্থায় কেউ একভাবে রাত দিন এক করে সাধনা করতে পারেন? সারা অঙ্গে ভস্ম মাখা, আর শরীর থেকে যেন একটা দিব্য তেজ নির্গত হচ্ছে, যা কাছে গেলে স্পষ্টত অনুভব করা যায়। গায়ের শেষ প্রান্তে যে শ্মশান, তার অসত্য গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকেন তিনি দিনরাত। একেই এই গ্রামের মরণাপন্ন দশা, তার উপরে সাধু বাবার অসীম ক্ষমতা। এই কথাটা রটে যেতেই গাঁ শুদ্ধ সব লোক অসহায়ভাবে হত্যে দিয়ে পড়ল তার পায়ে। কিছু একটা করুন বাবা, বাঁচান আমাদের, না হলে গোটা গা উচ্ছন্নে যেতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাবা, বাঁচান আমাদের। তবু কিন্তু সে সাধু চোখ মেলে তাকিয়েও দেখে না তাদের দিকে। অনেক অনুরোধ কাকুতি মিনতির পর যখন কোনো লাভ হলো না, তখন সবাই বিফল হয়ে ফিরে আসেন। খবর চায় জমিদারের কাছে। নিরুপায়ভাবে ছুটে আসেন তিনি, সঙ্গে কনকপ্রভাও আসেন। শুক্লা দ্বাদশীর আলো ছায়া অন্ধকারে অসত্যের নিচে সেই ধ্যানমগ্ন সাধুকে তখন যেন কোনো এক প্রেত লোকবাসী বলে ভ্রম হচ্ছে। খুব ভয়ে ভয়ে বিশম্বরার কনকপ্রভা গিয়ে বসলেন তার সামনে। তারপর জমিদার মশাই করজোড়ে নিবেদন করলেন, বাবা, এ গাঁয়ের সবাই জলকষ্টে মরতে চলেছে বাবা, কিছু উপায় করুন। এই অবস্থায় আপনি মুখ তুলে না তাকালে সব শেষ হয়ে যাবে। কিন্তু সাধুর মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, যেন এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। এবার কনকপ্রভা আর থাকতে পারলেন না, ঠুকরে কেঁদে উঠে বললেন, বাবা, বাবা, এভাবে চুপ করে থাকবেন না গো বাবা, কোনো একটা উপায় করুন বাবা, দয়া করুন আমাদের উপর বাবা। বলে দুই হাত বাড়িয়ে সাধুর পা দুটো ছুলেন। সঙ্গে সঙ্গেই অন্ধকারের নিস্তব্ধতা খান খান করে কোথা থেকে যেন একদল শেয়াল একযোগে ডেকে উঠল। চমকে উঠলেন তারা, আর চোখ খুললেন সাধু বাবা। সে কি তীক্ষ্ণ কঠিন দৃষ্টি! গায়ের অসহায় মানুষগুলো এই মর্মভেদী দৃষ্টি আর অতিলৌকিক পরিবেশে হৃদকম্প ধরার উপক্রম হলো।
এমন সময় সেই সাধু শীতল ও বজ্র কঠিন স্বরে সরাসরি কনকপ্রভার চোখে চোখ রেখে বললেন, কে চাস? কে চাস আমার থেকে? আমাদের গায়ে যে বড় জল কষ্ট বাবা, তেষ্টায় ছাতি ফেটে মরে যাচ্ছে মানুষ। এর থেকে মুক্তির কোনো পথ একটা দেখান বাবা। বাবা মুক্তির পথ আছে, তবে একটা জিনিস লাগবে, আনতে পারবি? জমিদার বাবুর চোখ চকচক করে উঠল, যেন একটা আশার আলো দেখা গেছে। হাত জোড় করে করুণ স্বরে বলে উঠলেন, হ্যাঁ বাবা, সব আনতে পারবো। আপনি শুধু বলে দিন কি চান আপনি। বেশ বেশ, তবে যা গিয়ে স্বেচ্ছায় মরেছে 100 শতবার লাশ নিয়ে আয় আমার কাছে। তবে মনে রাখবি, পূর্ণিমা রাত ছাড়া এ কাজ কিন্তু করা যাবে না। আর কথা শুনল না গ্রামের জমিদার বিশ্বম্বর রায়চৌধুরীর মুখ থেকে। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তিনি সাধুর দিকে। সারা গ্রামের মানুষও চমকে উঠল এই উপকরণটির কথা শুনে। সকলের মুখের অবস্থা দেখে সাধু বিরক্তি সহকারে বললেন, কে কি হলো? আনতে পারবি না তো? কে পারবি না তো? তাহলে আমার ধ্যান ভাঙালি কেন? যা যা যা, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা। নিরুপায় হয়ে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে উঠে পড়লেন জমিদার আর জমিদার গিন্নি। এক বুক পাষাণ ভার নিয়ে ফিরে গেলেন তারা ও গ্রামের সকলে। শেষ আসার আলোটাও যে এইভাবে নিভে যাবে তারা ভাবতেও পারেনি। কি করবে এখন তারা? কোথায় যাবে? আর বোধহয় কিনারা নেই এই গ্রামটা ধীরে ধীরে উজাড় হয়ে যাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু বিধাতার বোধ হয় অভিপ্রায় অন্য ছিল, না হলে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই বা কেন? সাধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর 3 দিন কেটে গেছে। সেদিন জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন কনকপ্রভা। না, কোথাও এক চিলতে মেঘের লেশ মাত্র নেই। অভিশাপ দেওয়ার জন্যই নিজের জায়গা থেকে যেন আরো খানিক নেমে এসেছেন সূর্যদেব। কোন জন্মের পাপের ভার এই জন্মে বইতে হচ্ছে কে জানে। ভাবতে ভাবতে চোখ তার ভেসে যায় জলে। ছাদ থেকে নেমে আসেন তিনি। বেলা পড়ে গেছে ততক্ষণে। নিজের ঘরে ঢুকে দৌড় দিলেন কনকপ্রভা। পূব আকাশের কালো সরিয়ে আলো করে উঠেছে তখন শুক্লপক্ষের পূর্ণচন্দ্র। কাছারির যৎসামান্য কাজ সেরে ভিতর বাড়িতে সবে পা রেখেছেন তখন রায়চৌধুরী বাবু। হঠাৎ ছুটতে ছুটতে এলো জগার মা। ও কর্তা বাবা, সব বোনাস হয়ে গেছে, সব বোনাস। কনকপ্রভার সবচেয়ে কাছের ঝি। জগার মায়ের হাঁক ডাক চিৎকারে তিনি হতভম্ব হয়ে গেলেন। আবার কোন বিপদে সে উপস্থিত হলো কে জানে। বুকটা তার অজানা কারণেই কেঁপে উঠল যেন। আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, এই কি কি হলো জগার মা? এরকম হাঁপাচ্ছ কেন তুমি? কর্তা মা ঘরে দৌড় এঁটেছেন সেই সাঁঝবেলা। আমি ভাবি বুঝি ঘুম হচ্ছে তাই ডাকি নিকো। এখন ডাকতেছি তা সারা দিচ্ছে নিকো। কর্তাবার ঘুম তো এত করা না। ও কর্তা বাবা, আমার ভয় করতেছে। আপনি শিগগির একটু আসেন এদিকে। কথাটা শুনে কনকপ্রভার ঘরের দিকে ছুটলেন বিশ্বম্বর। অনেক ডাকাডাকিতেও যখন ভেতর থেকে সাড়া পাওয়া গেল না তখন লেঠে লেসে দরজা ভাঙল, আর সাথে সাথেই হাহাকার পড়ে গেল জমিদার বাড়িতে। স্তব্ধ বিস্ময়ে সবাই দেখল কড়ি বর্গার সাথে যে আকশি বেঁধানো সেটা থেকেই নিজের পরনের এক গাছা কাপড় দিয়ে ঝুলছে কনকপ্রভার দেহ। জগার মা আর্তনাদ করে উঠে মূর্ছা গেল, আর বিশ্বম্বর অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন ছোটখাটো গোলগাল নিষ্পাপ মায়া জড়ানো সবাইয়ের কর্তামা আর তার একান্ত ভালোবাসার জন কনকের প্রাণহীন দেহখানার দিকে। সারা গাঁয়ের লোক উপচে পড়ল জমিদার বাড়িতে। মোড়ল মশাই বললেন, হুজুর,
আমাদের সতীসাধ্যী কর্তামার বলিদান যেন বিফলে না যায় হুজুর, সেটা একটু দেখবেন হুজুর, একটু দেখবেন। বিশ্বম্বর উঠে দাঁড়ালেন। কি জন্যে তার এতদিনের সঙ্গী, তার স্ত্রী প্রাণপ্রিয় কনকপ্রভা স্বেচ্ছা মৃত্যু বরণ করেছে অনুধাবন করতে পারছেন। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। গ্রামের অভিভাবক তিনি, গায়ের মানুষের কথা চিন্তা করে তাকে কঠিন সিদ্ধান্ত অনেক সময়ই নিতে হয়েছে। তবে আজকের দিনটা, এই মুহূর্তটা যেন আলাদা। হাজার হোক, যতই তিনি কঠিন হোক না কেন, তিনিও তো মানুষ। তারও মনে কষ্ট, দুঃখ, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস বা প্রিয়জনের শোক সবই বর্তমান। মন শক্ত করলেন। তারপর হাতে গোনা কটা লোক সাথে করে কনকপ্রভার দেহ নিয়ে চললেন শ্মশানের উদ্দেশ্যে। সেই অশ্বত্থ গাছের নিচে ঠিক একইভাবে ধ্যানাসনে বসে সাধু। কনকপ্রভার দেহখানা তার সামনে রাখতেই তিনি চোখ খুললেন, আর তারপর বিশ্বম্বরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বললেন, কে নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। বেশ বেশ, এবার সবাই গিয়ে তাহলে নতুন কাটা শহরের কাছে গিয়ে অপেক্ষা কর। যা 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 যা। বিশ্বম্বর রায়চৌধুরী শেষবারের মতো তার প্রিয়তমা স্ত্রীর মাথায় গায়ে হাত বুলিয়ে দিলেন। এই জন্মের মতো এই শেষ যাত্রার পরিসমাপ্তি ঘটল। তবে সুখকর হলো না শেষটা। এক মাথা রক্তরাঙা সিঁদুর পরে নিথর শরীরটা শেষ আশ্রয় হলো এই বাঁশের দোলায়। বুকটা মোচড় দিয়ে উঠল জমিদার মশাইয়ের। খুব ধীরে ধীরে কান্না ভেজা গলায় ডাকলেন, আমার কনক। ওকে ওকে আমি নিয়ে যাব, সময় সমাগত, আমি নিয়ে যাব ওকে। কনকপ্রভার সাহিত্য দেহের উপর থেকে চোখ না সরিয়ে এই কথাটা বলল সাধু। এইবার বিশ্বম্বর ভেঙে বললেন, কনকপ্রভার শেষ সময়েও এই লোকটা তার সাথে থাকতে দেবে না। তিনি ঠুকরে কেঁদে উঠলেন, কনক, কনক গো, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না জমিদার মশাই। ওই মানুষটি আমাদের সতীসাধ্যী কর্তামা। এই গায়ের জন্য, সবার মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করেছেন। আপনি এভাবে ভেঙে পড়লে তিনি যে মরেও শান্তি পাবেন না জমিদার মশাই। নিজেকে শক্ত করুন, শক্ত করুন, নিজেকে শক্ত করুন জমিদার বাবু, শক্ত করুন। সকলেই মোড়ল মশাইয়ের কথায় সায় দিল। তারপর বাকিরা তাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রওনা দিল পুরনো জলার দিকে। রাত্রি এক প্রহর কাটে, দ্বিপ্রহর কাটে, সাধু বাবা আর আসে না। তারপর অপেক্ষা করতে করতে পূর্ণিমার চাঁদ যখন প্রায় আবচা হয়ে আকাশের গায়ে ঢলে পড়ছে, গ্রামবাসীরা তখন হতাশ হয়ে কেউ কেউ বিলাপ করছে। তাহলে কি তাদের করুণাময়ী কর্তামার বলিদান কি ব্যর্থ হলো? সাধুটা কি ভণ্ডামি করল, তঞ্চকতা করল তাদের সাথে? তৃষ্ণায় আকুল শুষ্ক দুচোখ যখন হাহাকার করতে শুরু করেছে, ঠিক তখনই সদ্য কাটা গহ্বরের ওপারে দেখা যায় তাকে। নেভে আসা চাঁদের মলিন আলো আর গহ্বরের কালিমা মিলে মিশে কেমন একটা যেন ঘোর লেগে আছে সমস্ত চরাচর জুড়ে। সেই আলো আধারিতে ঢাকা সাধুর সর্বাঙ্গ। বিরাট গহ্বরটা চারিদিকে ঘুরে ঘুরে তিনি এবার মন্ত্র পড়ে নিজের হাতের মরার খুলিটার মধ্যে থেকে ছাই ফেলতে লাগলেন গহ্বরের ভেতরে। একঘেয়ে একটানা সেই ছাই ছেটাতে থাকলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অবধি সম্পূর্ণ চাঁদ ঢাকা পড়ে সূর্যের রক্তিম আভায়। ধীরে ধীরে চারিদিক ফর্সা হলো। কোথাও একটা যেন বুদবুদ শব্দ শোনা যেতে লাগলো। চারপাশের শোকাতুর পিপাসার্ত গাঁয়ের লোকের রাত জাগা চোখগুলো ঝিকমিকিয়ে উঠল। শব্দটা বাড়ছে, হয়তো দেখা যাচ্ছে এবার মাটির ফাটল আলগা হয়ে উপরে উঠে আসছে অমৃত ধারা। উল্লাসে ফেটে পড়ল সবাই, নাচতে শুরু করলো বাচ্চা থেকে বুড়োর দল, আর তার সাথে জয়ধ্বনি দিতে লাগলো সবাই। জয় কর্তামা জয়, জয় কর্তামা জয়, জয় কর্তামা জয়, জয় 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 কর্তামা জয়।
বিশ্বম্বর রায়চৌধুরী স্তব্ধ হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ক্রমশ বাড়তে থাকা জলতলের দিকে। গহ্বর ভরতে এখনো প্রায় অর্ধেক বাকি। গ্রামবাসীর উল্লাস তখনও আকাশ ছোঁয়া। হঠাৎ বিশ্বম্বর দেখলেন সায়রের ঠিক মাঝখানের জলটায় যেন একটু লালচে ভাব। শোকে পাথর দু চোখে যে এই সময় দৃষ্টি বিভ্রম হবে, এই তার আশ্চর্যের কি। দু হাত দিয়ে চোখ কচলাতে আবার ভালো করে তাকালেন তিনি। না তো, লাল ভাবটা তো এবার সারা সায়র জুড়ে ছড়িয়ে পড়েছে। চারপাশে জয়ধ্বনি বন্ধ হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সায়রের জলের দিকে। ই আবার কেমন কথা? জল লাল হয়ে যাচ্ছে কি করে? চাপা আতঙ্ক সবার গলায়। দেখতে দেখতে লাল টকটকে জলে সায়র কানায় কানায় পূর্ণ হয়ে গেল। রক্ত 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 রক্ত, না 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 না, এ অসম্ভব, এ অসম্ভব, এ অসম্ভব। আমার সাধনা মিথ্যে হতে পারে না, আমার সাধনা মিথ্যে হতে পারে না, না না না, কখনোই হতে পারে না। চিৎকার করে উঠলেন সাধু বাবা, আর তারপরই পেছন ফিরে প্রচন্ড বেগে হাঁটতে শুরু করলেন শ্মশানের দিকে। সবাই ভয়ে আতঙ্কে হতভম্ব হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এতক্ষণের উল্লাস মুহূর্তে নিরাশার আর্তনাদে পরিণত হল। দু হাত দিয়ে কান চাপলেন জমিদার মশাই। এমন একটা ঘটনার সম্মুখীন যে গায়ের মানুষকে হতে হবে, সেটা তারা কল্পনা করতে পারেনি স্বপ্নেও। হাতের সামনে জল থাকা সত্ত্বেও কারুর এক ফোঁটা সাহস করল না সেই জল ছুঁতে। সবাই যতটা পারল নিজেকে সংযত করে রাখতে চেষ্টা করল। রাত তখন প্রথম প্রহর হবে হবে। হঠাৎ গায়ের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ঝিঝি আর শিয়ালের ডাককে ছাপিয়ে একটা শব্দ নিতাই বৈরাগীকে সচকিত করে তুলল। এমনিতে সে একটা উন্মাদ, তারপর জল না পেয়ে ছটপট করছিল। অতি কষ্টে তার স্ত্রী তাকে আটকে রেখেছে। খিদে তেষ্টায় বোধহয় সে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় নিতাই শব্দটায় সচকিত হয়ে উঠল। নূপুরের শব্দ মনে হচ্ছে। না না, শুধু নূপুর নয়, একটা হালকা মেয়েলি হাসির শব্দও যেন সে পাচ্ছে। হঠাৎ আয় আমার কাছে। নিতাই বুঝতে পারল না কিছু, তবু সে উত্তেজিত হয়ে বলল। আবার সেই মোহময়ী নারী কণ্ঠ শোনা গেল। কিরে নিতাই, তোর তেষ্টা পেয়েছে না? আয় আয় আমার কাছে, আমি তোকে জল দিচ্ছি, প্রাণ ভরে খাবি। আয় 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 বলছি। নিতাই ছুটে গিয়ে দরজা খুলে বাইরে চলে এলো। দেখলো ঘন কুয়াশার মধ্যে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, বোধহয় নগ্ন। সে এগোতেই নারী মূর্তিটা হাঁটতে শুরু করলো। তারপর সায়রের কাছাকাছি আসতেই একটা কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পেল। কণ্ঠটি যেন সারা এলাকায় প্রতিধ্বনিত হচ্ছে। নে নে খা, দেখ সামনে কত জল আছে, খা খা নিতাই। নিতাই উৎফুল্ল হয়ে উঠে আঁচলা ভরে জল খেতে লাগলো। হঠাৎই তার গলা মুখ জ্বলতে লাগলো প্রচন্ড পরিমাণে, কাশতে লাগলো খুব। নিতাই দেখলো সামনে জলটা স্বাভাবিক জল নয়, তার রং টকটকে লাল। তারপর আচমকা কেউ যেন ওর ঘাটটা ধরে সেই রক্ত রাঙা জলে মুখ ঢুকিয়ে ডুবিয়ে দিল। কি আসুরিক শক্তি হাতটায়! নিতাই কিছুক্ষণ ব্যর্থভাবে হাত পা ছুঁড়েও কিছুই করতে পারল না। কিছুক্ষণ বাদেই নিস্তেজ হয়ে ডুবে গেল রক্ত সায়রের টকটকে লাল জল। সারাদিন মনটা ভারাক্রান্ত হয়ে রইল জমিদার বাবু। এ কি অদ্ভুত কাণ্ড! মাটি ভেদ করে জল ওঠে জানত সবাই, কিন্তু লাল রক্তবর্ণ জল না, এ সত্যি ভাবনার অতীত। কি এমন কারণ যার জন্য এই দৃশ্য তাকে দেখতে হলো?
সেই রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন বিশ্বম্বর রায়চৌধুরী। দেখলেন এলো চুলে এক উলঙ্গ নারী মূর্তি দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনেই লাল জলে ভরা সায়র। এগিয়ে গেলেন তিনি। কিছুটা কাছে যেতেই চমকে উঠলেন, এ কি, এ যে কনক প্রভা! ডাকতে গেলেন বিশ্বম্বর, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না তার। কিন্তু তার অনুচ্চারিত ডাক যেন শুনতে পেল সেই নারী মূর্তি। তারপর ধীরে ধীরে ঘুরল সে। সম্পূর্ণ ঘুরতেই আরো একবার চমকে উঠলেন তিনি। এ কি দেখছেন তিনি? তার সুন্দরী স্ত্রী কনকপ্রভার এ কি বিভৎস রূপ! সারা শরীর মুখ রক্তে মাখা, চোখ দুটো কোটরের মধ্যে ধকধক করে জ্বলছে। তার মায়াময় স্নেহময়ী রূপ সম্পূর্ণ মুছে গিয়ে তার জায়গায় এসে স্থান নিয়েছে একরাশ ঘৃণা, আক্রোশ ও প্রতিহিংসা। যেন সাক্ষাৎ এক পিশাচি উঠে এসেছে কোনো নরকের গহ্বর থেকে। চিৎকার করে সে বলে উঠল, কেন কেন এসেছ এখানে? ফিরে যাও বলছি। এই সায়র রক্ত সায়র, হ্যাঁ, আমার রক্তে ভরা সায়র। আমার রক্তে পাপ লেগেছে, হ্যাঁ, পাপ লেগেছে, পাপ। যতদিন না আমি প্রতিশোধ নিচ্ছি ততদিন বিষাক্ত থাকবে এর জল। গায়ের কাউকে তুমি এর কাছে ঘেঁষতে দিও না। যাও, চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। চলে যাও, চলে যাও, চলে যাও। ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসলেন বিশ্বম্বর। এ তিনি কি দেখলেন? তার কনককে দেখলেন তিনি স্বপ্নে। এ কি যেন বলল কনক? রক্ত সায়র, কনকের রক্তে লাল ওই সায়র, কনকের রক্তে পাপ লেগেছে। এ কি করে সম্ভব? এমন নিষ্পাপ নিরীহ ভালো মানুষ যে তার প্রজাদের জন্য নিজের প্রাণ অবধি দিয়ে দিল, তার রক্তে পাপ! এ যে অসম্ভব। আর প্রতিশোধ, কিসের প্রতিশোধ? কার উপর প্রতিশোধ নিতে চায় কনক? কিচ্ছু বুঝতে পারছে না তিনি। শুধু এটুকু বুঝলেন যে তার কনক তাকে বলেছে ওই সায়রের ধারে যেন কেউ না ঘেঁষে। সেটাই করতে হবে তাকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই লেঠেলদের ডেকে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি সায়রের উদ্দেশ্যে। সায়রের কাছাকাছি যেতেই লেঠেলরা চেঁচিয়ে উঠল, সায়রের জলে লাশ ভাসতেছে হুজুর। লাশ! তাড়াতাড়ি ছুটে গেলেন বিশ্বম্বর। তার নির্দেশে লেঠেলরা এক এক করে তুলে আনলো ৫-৫খানা লাশ। নিতাই বৈরাগী, রমানাথ সাপুই আর তার পরিবার এবং ক্ষান্তমণি ও তার ছেলে। ওহ, এরা কি করতে রাতে এসেছিল এই সায়রে? জল খেতে? কে জানে, পিপাসার তাড়নায় কিংবা হয়তো নিয়তির অমুক টানেই ছুটে এসেছিল এই অভিশপ্ত সায়রে। ঠিক বুঝে উঠতে পারেন না জমিদার মশাই। কয়েকজন লেঠেলকে পাহারায় রেখে তিনি ফিরে এলেন বাড়িতে। কিন্তু পরের দিন সকালবেলা গায়ের মনোহর চাটুর্যে হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল যে সে ভোরবেলা যখন ওই সায়রের পাশের মাঠে নিত্যকর্ম সারতে যাচ্ছিল, তখন সায়রে কাদের দেহ সব ভাসতে দেখেছে। তাই দেখে সে ভয়ে পালিয়ে এসেছে। আবার দৌড়লেন বিশ্বম্বর। এবার নায়েব, গোমস্তা সবাইকে নিয়ে গেলেন সঙ্গে। গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। কাল যাদের পাহারায় বসিয়ে এসেছিলেন সেই লেঠেলদের দেহ ভাসছে রক্ত সায়রে। তারপর প্রত্যেক রাতে রক্ত সায়র প্রাণ নিতে শুরু করলো নিরীহ গ্রামবাসীদের। একদিকে পিপাসায় কাতর, অন্যদিকে সায়রের ভয়ে গা ছাড়তে শুরু করলো তালসোনারপুরের মানুষজন। শোকে ভেঙে বললেন জমিদার মশাই। একে একে সবাই ছেড়ে চলে গেলেন তাকে। প্রত্যেক রাতে তিনি ডাকতেন তার কনককে, কিন্তু কোনো সাড়া মিলত না তার। দেখতে দেখতে গাঁ একেবারে উজাড় হয়ে গেল। একা যক্ষ হয়ে তালসোনারপুরে পাহারা দিতে থাকলেন বিশ্বম্বর রায়চৌধুরী। তারপর এলো ঘোর কালো অমাবস্যার রাত। অন্ধকারে ডুবে গেল চতুর্দিক। এদিকে নিজের এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছিল না সাধুটি। তার সাধনা বরাবর সম্পূর্ণ হয়, তবে এবারে কেন বিফলে গেল তার সাধনা? পুরো বিফলই বা বলেন কি করে? অর্ধেক ফল মিলেছে, কিন্তু কেন? কি কারণ? তার সাধনায় কেউ এমন অর্ধেক ফল পায়নি তো? সাধুটি মনে মনে বিরক্ত হয়ে উঠছিলেন, সাথে ঘন ঘন করটির মধ্যে মদ ঢেলে ঢকঢক করে পান করছিলেন।
তিনি তার চিন্তায় এতটাই মশগুল ছিলেন যে বুঝতেই পারলেন না কখন তার সামনে বাতাসে ভর করে এসে দাঁড়িয়েছে এক মূর্তি। একটি মেহেলি মিহি হাসির শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। সাধুটি ক্ষিপ্ত হয়ে ওঠে, হাসিয়ে যেন তাকে ব্যঙ্গ করছে। এত বড় সাহস কার যে তাকে ব্যঙ্গ করে? চিৎকার করে বলে ওঠে সে, চলে যা চলে যা চলে যা চলে যা বলছি, চলে যা। সাথে রাগের মাথায় সামনে ধুনির আগুন থেকে এক খণ্ড কাঠ তুলে ছুঁড়ে মারে সেই দিকে। কিন্তু কোথায় কি? এই জ্বলন্ত কাঠ তার গায়ে লাগলো বলে মনে তো হলো না। এই কি হচ্ছে তার সাথে? একে মন ভালো নেই, তার উপর এই উটকো ঝামেলা। সাধুর মনের কথা বুঝতে পারে বোধহয় সেই মূর্তিও। বুঝে হাসি থামানো তো দূর, আরো কয়েক পরত বেড়ে ওঠে যেন সে হাসি। কে এই নারী যে এইভাবে তাকে উদ্দেশ্য করে হাসছে? কি চায় সে? আচ্ছা আচ্ছা, চলে যা চলে যা চলে যা বলছি, না হলে তোকে এই মুহূর্তে জমের দুয়ারে দিয়ে আসবো বলে দিলাম। যা যা চলে যা বলছি। তুমি কি আমায় জমির দুয়ারে পাঠাবে ঠাকুর? সে তো তোমার যাওয়ার কথা। এই এই কে তুই? কে চাস তুই? কি চাস? কেন কেন ঠাকুর, ভুলে গেলে আমাকে? তোমার সাধন সঙ্গীকে, সাধনার মূল বস্তুকে কেউ ভোলে ঠাকুর? হ্যাঁ? সাধুটি সচকিত হয়ে দেখল তার ঠিক মুখের সামনে এসে উপস্থিত হয়েছে একটা উলঙ্গ পিশাচ মূর্তি। কিন্তু একে তিনি চেনেন, আর চেনার সাথে সাথেই তার মুখে বিরক্তির অবয়ব সরে গিয়ে ফুটে উঠল একটা ভয়, ভীষণ এক ত্রাস। আজ তুমি আর বাঁচতে পারবে না। মনে আছে তো তোমার কীর্তি? কি করেছিলে তুমি আমার সাথে? মনে আছে তো? মনে আছে তো তোমার গুরুদেবের কথা? মনে আছে? আজ তুমি আর বাঁচতে পারবে না, না পারবে না। না না, চলে যা সাধুটি বুঝতে পারলো তার শেষ সময় উপস্থিত। বুঝতে পারলো মুহূর্তের উত্তেজনায় সে যা করেছে তার কোনো ক্ষমা হয় না। কিছু কিছু পাপ এমন হয় যার খণ্ডন জীবন দিয়ে করতে হয়। কিন্তু সত্যি কি তার এই জীবন শেষ হলেও পাপের কি ক্ষমা হবে? কই, গুরুদেব সে তো কিছু বলেননি। কথাটা মনে হওয়া মাত্রই সে উঠে পালাতে চেষ্টা করলো, কিন্তু না, পারল না। সামনে ওই পিশাচ মূর্তি কোনো জাদু মন্ত্র বলে তার সমস্ত চলার শক্তি কেড়ে নিয়েছে। এবার তার মুখ থেকে চাপা গোঙানি আর কান্না বেরিয়ে আসতে লাগলো। কিন্তু তার স্থায়িত্ব হলো মুহূর্তখানে, কারণ সেই পিশাচ মূর্তি সাধুর পাশে পড়ে থাকা ত্রিশূলটি অবলীলায় বিধিয়ে দিয়েছে তার গলা। তারপর এক হাঁচকা টানে ধর থেকে আলাদা করে দিল সাধুর মুন্ডটি। সকাল সকাল লিঠেলদের চিৎকারে তন্দ্রা ছুটে গেল জমিদার বাবুর। সে এসে খবর দিল সায়রের জলে এক সাধুর কাটা মাথা ভাসছে। আর কোনো জাদু বলে সায়রের রক্তলাল জলের রং পরিবর্তিত হয়ে টলটলে সাদা জল ভর্তি হয়ে আছে। গ্রামের লোকেরা একদিকে যেমন আনন্দ পেল, তেমনি ততোধিক আশ্চর্যও হলো। এটা কি করে সম্ভব? কেউ কেউ এটা কর্তামায়ের কৃপা বলে জয়ধ্বনিও করে উঠল। অন্যদিকে আরো কয়েকজন এসে খবর দিল সাধুর সাধন ক্ষেত্রে তার মুন্ডহীন দেহ পড়ে আছে। জমিদার বাবু সহ সমস্ত গাঁয়ের লোক ভেঙে পড়ল সেখানে। সকলেই এক বাক্যে বলে উঠল, সাধুই হয়তো একটা শয়তান ছিল, তাই তার শাস্তি হয়েছে। কিন্তু জমিদার বাবুর মনটা খচখচ করতেই লাগলো। সব মিটে যাওয়ার পরেও কি এমন কারণ ছিল যে এতগুলো ঘটনা পরপর ঘটে গেল? বিছানায় একা জেগে বসে আছেন বিশ্বম্বর। চারিদিকে আজ আনন্দের পরিবেশ হলেও তার মনে যেন শ্মশানের নীরবতা। ঝিঝি, শেয়াল, কুকুরের ডাক ছাড়া আর কোনো জায়গায় কিছুরই শব্দ নেই। একদিন সবাই এই গা ছেড়ে পালিয়েছিল, কিন্তু
এ জীবন থাকতে কিছুতেই তাল সোনারপুর ছাড়তে পারবে না তিনি, কিছুতেই না। এটাই যে তার 14 পুরুষের ভিটে, এখানেই যে একদিন বউ করে নিয়ে এসেছিলেন তিনি তার কনককে। আরো একবার ডাকলেন তিনি, সাড়া পেলেন না কোনো। কিন্তু হঠাৎ প্রচন্ড জোরে যেন বাজ পড়ল কাছাকাছি কোথাও। কেঁপে উঠলেন জমিদার মশাই। তার সাথে শুরু হলো উথাল পাথাল ঝড়। জানলার কপাট এসে দুমদাম করে পড়তে লাগলো লোহার শিকের উপর। থরথর করে কাঁপছে দরজা, জানলা, দেয়াল, আসবাবপত্র সবকিছু। বাইরে চলেছে কোনো শুভ অশুভের লড়াই। তার আঁচ আছড়ে পড়ছে বাড়ির ভেতর অব্দি। ধরণী বুঝি আর রক্ষে পেল না। বাইরে ঝড়ের গোঙ্গো শব্দ, আর সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বজ্রপাত। তবু মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন বিশ্বম্বর রায় চৌধুরী। তার যা হয় হোক, কিন্তু এ গা ছেড়ে যারা চলে গেছে তাদের প্রাণ যে রক্ষা পেল, তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন তিনি। তার কনকের সাথে মিলনের সময়কাল বুঝি সমাগত। নিশ্চিন্তে চোখ বুঝলেন বিশ্বম্বর। তারপর যেন কোনো মায়া বলে তলিয়ে গেলেন গভীর ঘুমের অতলে। স্বপ্নে একটা লক্ষ্মী প্রতিমার মতো ঘোমটা টানা মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। চোখ মেললেন বিশ্বম্বর। ঘোমটার আড়ালে যে মুখ, সে আর কারণ নয়, সে মুখ কনকপ্রভার। কনকপ্রভা বললেন, বাইরে সব শান্ত হয়ে গিয়েছে, যে দেখো দেখো না, সায়রও আর কোনো বিষ নেই। গায়ের লোকদেরকে তুমি ফিরে এনো। হ্যাঁ, আমি চললাম গো, আমি। তুমি ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো, আমি চললাম। কিন্তু কিন্তু কি হয়েছিল কনক? কি করে ওই সায়রের রক্ত উঠল? তুমি যে বলেছিলে তোমার রক্তে পাপ লেগেছে, কি করে কনক, কি করে? উত্তর দিয়ে যাও। মা লক্ষ্মীর মুখে যেন হঠাৎই আধার ঘনালো। তারপর ধীরে ধীরে তিনি বললেন, সে কথা জানতে চাও? তুমি জানতে চাও কি হয়েছিল আমার সাথে? দেখতে চাও সেসব দৃশ্য? দেখো দেখো, তাহলে দেখো। ভরা বোয়াতি জোছনার ফ্যাকাশে আলোয় সামনের অসত্য গাছটাকে আর একটু হলেই দৈত্য বলে ভ্রম হচ্ছিল। বিশ্বম্বর দাঁড়িয়ে আছেন শ্মশানের এক ধারে আগাছার জঙ্গলে। এখান থেকে অসত্যের নিচটা বেশ ভালোই ঠাহর করা যাচ্ছে। ওর নিচে বসে আছে সেই সাধু, আর তার সামনে একটা মরা রাখা। আশেপাশে হাতে গোনা কয়েকটা লোক। একজন তার মধ্যে মাথা নিচু করে বসে আছে, বাকিরা তাকে তোলার চেষ্টা করছে। অনেক কিছু বলছে, কিন্তু লোকটা ভারী ভেঙে পড়েছে, উঠছে না কিছুতেই। দৃশ্যটা কেমন যেন চেনা চেনা ঠেকে বিশ্বম্বরে। ভালো করে চেয়ে দেখেন তিনি। বাকিদের তারা এবার মাথা তুলল লোকটা, আর অমনি চমকে গেলেন বিশ্বম্বর। এ কি, এই যে তিনি নিজেই নিজেকে দেখতে পাচ্ছেন বিশ্বম্বর। খাটে শোয়ানো মরাটার দিকে চাইলেন তিনি এবার। মরা মাছের চোখের মতো ঘোলা, আরেকবার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। বিশ্বম্বরকে নিয়ে ওরা এবার চলে যাচ্ছে। সামনে এখন শুধু সাধু বাবা আর তার কনকের মৃতদেহ। সবাই চলে যেতে এবার সাধু নিজের জায়গা ছেড়ে উঠে এলো কনকপ্রভার কাছে। প্রথমেই হাতের শাখা পলাগুলো ভাঙল, আর তারপর তার পরনের কাপড়খানা খুলে নিল। কনকপ্রভার অনাবৃত শরীর দেখে সাধুর চোখে ধকধক করে জ্বলে উঠল কামনার আগুন। তাই দেখে তটস্থ হয়ে উঠলেন বিশ্বম্বর। কেমন একটা আঁশটে ঘিন ঘিনে গন্ধ ছড়িয়ে পড়েছে যেন চারপাশে। সহ্য করতে পারছেন না বিশ্বম্বর। উদ্ভ্রান্তের মতো লাগছে নিজেকে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তিনি। এক ছুটে যেতে চাইলেন কনকপ্রভার কাছে, কিন্তু যেতে পারলেন না। কেউ যেন খুব শক্ত লোহার মতো শেকল দিয়ে বেঁধে রেখেছে তার হাত আর পা। একচুল নড়ার ক্ষমতাও নেই তার। সাধু এবার সঙ্গমে লিপ্ত হলো কনকপ্রভার মরদেহের সাথে। উফ, এই দৃশ্য যে ভয়ঙ্কর! মনে মনে বলতে লাগলেন বিশ্বম্বর, কেন কনক, কেন কেন আমাকে এই দৃশ্য দেখাচ্ছ?
আমি যে আর সইতে পারছি না। চরম কষ্টে দুঃখে ঘেন্নায় দুহাত দিয়ে মুখ ঢাকলেন বিশ্বম্বর। এভাবে কতক্ষণ কেটেছে স্মরণে নেই তার। চারপাশে নিস্তব্ধতায় যেন ঘোর কাটলো কিছুটা। সামনের দিকে তাকালেন আবার। সাধু তখন কনকপ্রভার সারা অঙ্গে হলুদ আর সিঁদুর সহযোগে তৈলমর্দন করছে। সেই সব ক্রিয়াদি শেষে সে চড়ে বসলো কনকপ্রভার অনাবৃত মৃতদেহের উপর, আর তারপর চোখ বন্ধ করে শুরু করলো মন্ত্রোচ্চারণ। বিশ্বম্বর স্তব্ধ হয়ে দেখতে থাকলেন সেই দৃশ্য। আপন মনে বলে উঠলেন, এ তো সাধু নয়, এ তো তান্ত্রিক। সময় যেন আর কাটছে না কিছুতেই। এক এক মুহূর্ত এক এক বছর বলে মনে হচ্ছে। এমন সময় হঠাৎ অনেকগুলো শিয়াল ঠিক তার পাশ থেকে একসাথে সুর করে যেন কেঁদে উঠল। আতঙ্কে উঠলেন বিশ্বম্বর। পাশে যে একটা জলজান্ত মানুষ দাঁড়িয়ে তা যেন চোখের সম্মুখে দেখতে পাচ্ছেন তারা। মুখ উঁচিয়ে একঘেয়ে সুর করে কেঁদেই চলেছে। এমন সময় তান্ত্রিকের ঠিক সামনেই একটা ধোয়ার কুণ্ডলী পাক খেতে শুরু করলো। তারপর সেটা ধীরে ধীরে একটা অস্বচ্ছ অবয়ব ধারণ করলো। চোখ খুলল তান্ত্রিক, চেঁচিয়ে উঠল, আপনি এসেছেন গুরুদেব, আপনি এসেছেন। তাহলে আমার সাধনা সফল হয়েছে। কামের বশে তুই এক সতীসাধ্যী স্ত্রী লোকের দেহকে অপবিত্র করেছিস। ভুল করেছিস তুই, মহা ভুল। একমাত্র মা কালী জানেন তোর সাধনা সফল কিনা। আমি কিন্তু তোর ওপর রুষ্ট হয়েছি। হ্যাঁ, আমি তোর ওপর রুষ্ট হয়েছি। এর ফল তুই ভোগ করবি, আর ভোগ করবে এই গাঁয়ের লোক। সবাই সবাই এই ফল ভোগ করবে। কথাগুলো যেন বহু দূর থেকে হাওয়ায় ভেসে ভেসে বিশ্বম্বরের কানে এসে পৌঁছতে লাগলো। তারপর ধীরে ধীরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল সেই অবয়ব। না না, যাবেন না, যাবেন না গুরুদেব, যাবেন না, যাবেন না গুরুদেব, যাবেন না। চেঁচিয়ে উঠল তান্ত্রিক, কিন্তু কোথায় কি? চারপাশে আবার সেই হিমশীতল নিস্তব্ধতা। কনকপ্রভার শবের উপর থেকে উঠে দাঁড়ালো তান্ত্রিক। তারপর তুষ জেলে সেই আগুন ছুঁয়ে দিল তার মেঘের মতো ছড়ানো চুলে। মুহূর্তে আগুন ছড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল দেহ। বিশ্বম্বরে চোখের সামনে পুড়ে খাক হয়ে গেল তার কনকপ্রভা। হাওয়াও করে কেঁদে উঠলেন জমিদার বিশ্বম্বর রায়চৌধুরী। মাথায় আবার সেই মমতাময়ী স্পর্শ টের পেলেন তিনি। কেঁদো না গো, তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয় গো। কেঁদো না গো, কেঁদো না। তারপর কি হলো কনক? তান্ত্রিক চেয়েছিল এই গায়ের সবাই ওকে দেবতা জ্ঞানে পুজো করুক, কিন্তু ওর সে ইচ্ছে পূরণ হয়নি। সাধনায় ও খানিক সফল হলেও এক সতীর দেহকে অপবিত্র করার পাপে ও দণ্ড পায়। আর তাই সায়রের জল তো ওঠে, কিন্তু তার সাথেই ওঠে তাজা রক্ত। হ্যাঁ, গায়ের লোককে রাতে নিশির মতো হাতছানি দিয়ে ডাকতো ওই সায়র। জানো, আমি আটকাতে পারিনি, আমি কিছুতেই আটকাতে পারিনি গো। তারপর আজ অমাবস্যার রাতে ওই তান্ত্রিককে মেরে ওর রক্ত আমি সায়রের জলে মিশিয়ে দিয়েছি। তাতেই ওই সায়রের সব দোষ কেটে গেছে। ওই জল এখন থেকে সবাই খেতে পারবে গো। হ্যাঁ, শুধু পূর্ণিমের রাত ছাড়া। প্রত্যেক পূর্ণিমেতে ওই সায়র রক্ত সায়রে পরিণত হবে। হ্যাঁ, আর এইভাবেই আমার সাধকত্বের পাপের প্রায়শ্চিত্ত করবে একদিন। হ্যাঁ, হ্যাঁ গো। অবাক চোখে তাকিয়ে থাকেন বিশ্বম্বর কনকপ্রভার দিকে। ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যায় লক্ষ্মী স্বরূপিণী শ্রীমূর্তি। ঘুম ভেঙে উঠে বসলেন জমিদার মশাই। বাইরের সূর্যের আলো তার চোখে মুখে এসে পড়েছে। সকাল হয়ে গেছে। বাড়ি ছেড়ে রাস্তায় বেরোলেন তিনি। চারধারে কোথাও কোনো চিহ্ন নেই রাতের প্রলয়ের। এটুকু বলে থামলেন বুড়ো কর্তা। তারপর কি হলো? জিজ্ঞেস করলো সাদা ফতুয়া গায়ে চাষা ভুষো লোকটা। তারপর আর কি, জমিদার মশাই থেকে যান সেই গায়ে। তার কি হয় কেউ জানে না।
গাঁয়ের কোনো লোক আর কখনো ফেরেনি সেই অভিশপ্ত তালসোনার পুরে। সরকার থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয় ওই গাঁকে। গল্প শেষ করে লণ্ঠনের সলতেটাকে নামিয়ে দেন তিনি। তারপর উঠে এগিয়ে যান সামনের দিঘির দিকে। বাকিরাও উঠে পড়ে, পেছন পেছন চলতে থাকে তার। পূর্ণচন্দ্রের জোছনায় ভেসে যাচ্ছে চারিধার। সেই আলো পিছলে গিয়ে পড়ছে দিঘিতে, আর তাতেই তখন চকচক করছে দিঘির টকটকে লাল জল। কেমন লাগলো আজকের গল্প? নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করবেন। আর সেই সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। আমাদের টিম গল্পগুজব ইউটিউব চ্যানেলের লিংক ও অন্যান্য ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য স্টে টিউনড।